আমার সঙ্গে কিশলয়ের অগ্নিবাণে লাইভে রয়েছেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী। এখনো তৃণমূল কাউন্সিলর হিসেবেই রয়েছেন, খুব শীঘ্রই হয়তো সেই পদ থেকেও পদত্যাগ করবেন। আপাতত মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন। অরূপবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয় আজকে আপনাকে টানা বলতে দেব, কিন্তু একটাই শর্ত, যা প্রশ্ন করব একদম স্পেসিফিক উত্তর দেবেন অরূপবাবু। আমার প্রথম প্রশ্ন, কাউন্সিলর তারই সঙ্গে মুখপাত্র আইটি কোম্পানি থেকে জব ছেড়ে জয়েন করলেন তৃণমূলে, আর এখন দলের দুঃসময় দলটা ছেড়ে দিলেন বা পদগুলো ছেড়ে দিচ্ছেন, দলটাও ছেড়ে দেবেন করছেন। এটা কি সুবিধাবাদী রাজনীতি নয় অরূপ চক্রবর্তী? আপনার প্রশ্নটার মধ্যে একটু ফ্যালাসি আছে, এই কারণেই বলছি, কারণ আমি তৃণমূলটা তৈরি করেছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী। 1998 সালে, আজকেও যিনি আমার সাথে আরেকজন রিজাইন করেছেন সুশান্ত ঘোষ, আমরা দুজনে একই কলেজের। ও আমার থেকে সিনিয়র, আমি ছিলাম জুনিয়র। তৃণমূল ছাত্র পরিষদ তৈরির ফাউন্ডার মেম্বার হিসেবে রেজলিউশনে আমারও নাম রয়েছে, সই রয়েছে। তো স্বাভাবিকভাবেই 1998 সালের তৃণমূল, আমরা সুসময় আসা তৃণমূল নই। আমরা 34 বছর সিপিএম এর জামানায় বড় হয়ে ওঠা, বিরোধী রাজনীতি করে মার খেয়ে আসা তৃণমূল কংগ্রেস কর্মী। তাই আজকে যখন দল ক্ষমতা থেকে চলে গেছে, বিরোধী দলে বসতে আমাদের কোনো অসুবিধা হয় না। তাই আপনার প্রশ্নটা অন্তত এই প্রেক্ষিতে রেলিভেন্ট হয়নি কিশলয়বাবু। আমি আরেকটা প্রেক্ষিতে আপনাকে প্রশ্ন করতে চাই। শুনছিলাম আপনি বলছিলেন দলের নানা খুঁত রয়েছে, এমনকি পুরসভার বিভিন্ন কমিটিগুলো নাকি কাজ করছে না, সেই জন্য নাকি আপনি কমিটি থেকে পদত্যাগ করছেন। 1 বছর নাকি আপনি যে কমিটি থেকে পদত্যাগ করেছেন সেই কমিটির নাকি মিটিংই হয়নি। এটা এখন মনে পড়ছে? দল হেরে যাওয়ার পর মনে পড়ছে? এর আগে মনে পড়েনি স্যার? বলুন। না, আপনি একটা জিনিস বুঝতে হবে যে এই কমিটিটা, এটা অ্যাকাউন্টস কমিটির মিটিং জেনারেলি প্রতি 2 মাসে একবার হয়। সেক্ষেত্রে প্রায় গত 7-8 মাস, তারও বেশি সময় ধরে কোনো মিটিং হয়নি। আর বর্তমান প্রেক্ষিতে অদূর ভবিষ্যতেও মিটিংয়ে কোনো সম্ভাবনা আমি অন্তত দেখতে পাচ্ছি না। তাহলে যেখানে এই কমিটিটায় আমার কোনো ফাংশনই থাকছে না, সেখানে অনাবশ্যক একটা পদ আঁকড়ে থাকবো কেন? আমি দল করেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তাকে দেখে। মমতাজি দেখিয়েছেন যে পদের মোহ না করে পদ ছেড়ে চলে কি করে আসতে হয়। যখন কফিন কেলেঙ্কারি হয়েছিল, মমতা ব্যানার্জি, আপনাদের মনে থাকবে, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। তো মমতাদির থেকেই তো দেখে শিক্ষা। মমতাদির পথে চলেই আমার মনে হয়েছে যে অনাবশ্যক পদ আঁকড়ে না থেকে, যেই পদে আমার এই মুহূর্তে কোনো কন্ট্রিবিউশন নেই, সেই পদটা আঁকড়ে থাকবো কেন? আমার হাতে এখনো আরো 2টো পদ রয়েছে, তার মধ্যে মুখপাত্র পদ থেকেও আজকে আমি রিজাইন করছি। আর জনপ্রতিনিধিত্ব পদটাও আজকে আমি ছেড়ে দিতাম, কিন্তু আজকেও আমার অফিসে প্রচুর মানুষ এসছেন। কারণ আপনারা জানেন যে কাউন্সিলরের অফিসে প্রচুর মানুষ দৈনন্দিন সাইনিং এর জন্য আসেন, সই করবার জন্য আসেন। কারণ প্রচুর মানুষের আধারের আপডেশন করতে হয়, নামের বানান ভুল থাকলে, অ্যাড্রেস চেঞ্জ করলে, কারোর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে, কারোর অন্য সার্টিফিকেট লাগে, হাজার গুচ্ছ সই, কারোর ব্যাংকের কাজের জন্য, কারোর পেনশন অ্যাকাউন্টে উইটনেসের সইয়ের জন্য হাজার গুচ্ছ সই কাউন্সিলরকে প্রতিদিন করতে হয়। আর আমি তো শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাকে ভোট দিয়েছেন তা নয়, আমাকে অনেক সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করেন না তারাও ভোট দিয়েছেন। আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে বিরোধীরা আমায় ভোট দেননি, কিন্তু প্রচুর সাধারণ মানুষও তো ভোট দিয়েছেন। তো সেই মানুষগুলোকে ডিপ্রাইভ করে আমি যদি অল্টারনেটিভ ব্যবস্থা করতে না পারি, তাহলে এক্ষুনি আমি কাউন্সিলর পোস্টটা আজকে হয়তো ছাড়িনি, কিন্তু আমি কথা বলবো যে যদি কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করা যায়, যে অন্য কোনোভাবে তাদের এই সাইনিং এর সমস্যাটা দূর করা যায়, আমি জনপ্রতিনিধির পদটাও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। পদ থেকে রিজাইন করবেন বলছেন, কমিটির থেকে রিজাইন করে দিয়েছেন, কাউন্সিলর পদ থেকেও রিজাইন করবেন, মানুষ নাকি বললে আপনি এমনটা বলছেন অরূপবাবু। আদর্শের কথা বুঝতে পারছি, কিন্তু আপনার দলের বড় বড় নেতারা, আপনি যার ঘনিষ্ঠ ছিলেন বলে পরিচিত ছিলেন, অরূপ বিশ্বাস সে থেকে শুরু করে দেবব্রত মজুমদার, অথবা আপনাদের দলের সোকল্ড সেকেন্ড ইন কমান্ড সেনাপতি অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, এদের কাউকে তো দেখা যাচ্ছে না, না রাস্তায় না সোশ্যাল মিডিয়ায়। কোথায় সব টপ টপ করে গায়েব হয়ে গেছেন? কোথায় গেলেন এরা? না, আমি তো এটাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দলের কর্মীদের কেউ যেন মাঠে ময়দান ছেড়ে না যায়। আপনার মনে থাকবে, আমি দলের পক্ষ থেকে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনচার্জ করে ঝাড়গ্রামের কাউন্টিংয়ে পাঠিয়েছিলেন।
আমি ঝাড়গ্রামের কাউন্টিংয়ে ছিলাম, কাউন্টিং চলাকালীন আমরা আক্রান্ত হই এবং বিজেপির একটি মিছিল থেকে আমাদের কাউন্টিং যেখানে আমাদের ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্পে ভাঙচুর করা হয়। সেখান থেকে আমি আমাদের কর্মী সমর্থকদের যতটা পেরেছি, যাদেরকে আমি সম্ভব হয়েছে নেতৃত্বদের আস্তে করে বাড়ি পাঠিয়ে দেওয়া, পরবর্তীকালে যারা ভেতরে রয়েছেন প্রার্থীদের সাথে কোঅর্ডিনেট করে, যখন অলরেডি তৃণমূল প্রচুর পিছিয়ে পড়েছে ওখানকার কাউন্টিংয়ে, প্রার্থীরা যাতে বেরিয়ে আসে তাদের সাথে কোঅর্ডিনেট করে সমস্ত দিক পার্টিকে জানানো, সমস্ত করে তারপরে আমি মধ্যরাতে সেদিন বাড়ি ফিরি। কার্যত এসে দেখি আমার অঞ্চলের পার্টি অফিসও ভাঙচুর হয়েছে। আমি পরের দিন সেই ভাঙা অফিস নিজে, 12 ভূতের মেলার মাঠ যেখানে মুখ্যমন্ত্রী নিজে মিটিং করেন, সেই অফিস গিয়ে খুলি। এবং মিথ্যে কথা বলবো না, সেদিনকে আমার সাথে যিনি ছিলেন তিনি যাদবপুরের পূর্বতন বিধায়ক দেবব্রত মজুমদার, তিনিও এসেছিলেন। তাই সবাইকে দেখা যায়নি, কথাটা ভুল। কিন্তু হ্যাঁ, প্রচুর মানুষ, বিশেষ করে অধিকাংশ বড় স্তরের নেতা, যারা কিন্তু এই দুর্দিনে তাদেরকে কর্মীরা পাশে দেখতে পাননি, এ কথা অনস্বীকার্য। আমরা যারা নিচুতলার কর্মী, আমরা কিন্তু অঞ্চলে রয়েছি। আমি গতকালও ওয়ার্ড অফিসে বসেছি, আজও ওয়ার্ডে ছিলাম, আগামীকালও আমি পাড়াতেই থাকবো। আমি পাড়া ছেড়ে যাইনি, আমাদের পাড়া ছেড়ে যেতে হয়নি। কারণ আমরা সারা জীবন যে রাজনীতি করেছি, যে রাজনীতি মানুষকে আক্রান্ত করতে শেখায়নি, তাই আমাদেরকেও পাড়া ছেড়ে যেতে হয় না। আমরা বুক ফুলিয়ে চলি, বুক ফুলিয়েই চলবো। কিন্তু এটা তো সত্যি কথা, মমতা ব্যানার্জি যে কল দিয়েছেন, সেটা মমতা ব্যানার্জির দলের উঁচু স্তরের নেতারা, যারা এই ভিভিআইপি কালচারে কোট আনকোট অভ্যস্ত ছিলেন, তারা কোথায়? তাদের তো কর্মীরা পাশে পাচ্ছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা মনে হয়েছে যে একটা সময় যখন মমতা ব্যানার্জি একজন সাংসদের দল পরিণত হয়েছিলেন, 41 বনাম 1-এর লড়াই, আসুন আমরা ঘুরে দাঁড়াই, তৃণমূল ঘুরে দাঁড়িয়েছিল। তার কারণ মমতাদিকে সামনে রেখে মাঝারি স্তরের নেতৃত্ব বা উচ্চ নেতৃত্বরা তারা কেউ পিঠ দেখিয়ে চলে যাননি। কিন্তু আজকে দেখা যাচ্ছে উচ্চ স্তরের নেতৃত্বরা, তারা তো কার্যত মার্কেট থেকে অধিকাংশই হাওয়া হয়ে গিয়েছেন, কতিপয় ব্যতিক্রম ছাড়া। বুঝলাম। অরূপ বাবু, একটা কথা, আপনাকে আজকে দেখে একটু খারাপই লাগছে, গলা মিয়ে গিয়েছে, আগের মতো সেই তেজ দেখতে পাচ্ছি না। যদিও আদর্শের কথা বারবার বলছেন স্যার, আপনি 98 ওয়ার্ডের কাউন্সিলর, যাদবপুরের আশপাশের অঞ্চল, কনস্ট্রাকশন থেকে শুরু করে, দেওয়ালতলা থেকে শুরু করে বাথরুমে প্যান বসাতেও নাকি কাটমানি দিতে হতো। ওই কাটমানির ভয়ে, কাটমানি ফেরত দেওয়ার ভয় অনেকে পদত্যাগ করছেন। অনেক দুষ্টু লোক বলছেন আপনার পদত্যাগের পিছনেও নাকি এরকম অনেক কারণ থাকতে পারে। নিশ্চিতভাবে যদি আমার ক্ষেত্রে কেউ এই কথার কোনো সত্যতা, সার্বত্রতা প্রমাণ করতে পারেন, তাহলে আইনগতভাবে যেই যেই দরজা খোলা রাখা সম্ভব, সমস্ত দরজা আমি ওপেন চ্যালেঞ্জ করছি। আমি রাজনীতি করেছি বুক ফুলিয়ে, আজও রাজনীতি করি সেইভাবেই, আগামী দিনেও সেইভাবেই রাজনীতি করব। রাজনীতি করা মানেই বিজেপির কাছে বর্ষতা স্বীকার করা নয়। রাজনীতি করা মানে এই যে আপনারা বলেন না, আপনারা দেখি মিনমিনে মিডিয়া জানন, চোখে চোখ রাখা মিডিয়া, তেমনি সব রাজনীতিবিদই মিনমিনে হয় না। কেউ কেউ চোখে চোখ রাখতেও জানে, সে বিরোধী হোক বা শাসক। চোখে চোখ রাখার রাজনীতিটা সেদিনও সরিনি, আজও সরব না। চোখে চোখ রাখার কথা বলছেন, কিন্তু অরূপবাবু আপনি তৃণমূল ছেড়ে দিচ্ছেন বলছেন, আমি জানি না তৃণমূলে আছেন কি আদৌ। আর অন্যদিকে বিজেপি তো নেবে না বলেছে আপনাদের, যাবেন কোথায়? রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে থাকতে ভালো লাগবে? আর টিভিতে ডিবেট হবে না, অর্থাৎ ডিবেটে যেতে পারবেন না, সন্ধেবেলাগুলো ফাঁকা থাকবেন, ভালো লাগবে না তো? আমি কি বললাম? আপনারা তো বাইনারির বাইরে কিছু বোঝেন না। তৃণমূল না হলেই বিজেপি, তৃণমূল না হলেই সিপিএম, তৃণমূল না হলেই কংগ্রেস। মানুষ পলিটিক্যাল হয় দিনের শেষে। রাজনীতি কোনো দলীয় রাজনীতি না করেও রাজনীতি করা যায়। আজকে যখন আরজি করের আন্দোলন হয়েছিল, যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, তার মধ্যে তৃণমূলের লোকও ছিল, কংগ্রেসের লোকও ছিল, সিপিএমের লোকও ছিল, বিজেপির লোকও ছিল। আরজি করে মানুষ রাস্তায় নেমেছিল একটা নির্দিষ্ট দাবিতে। সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় রাজনীতির বাইরেও রাজনীতি আছে, যেটা আপনারা ভুলিয়ে দিচ্ছেন। রিপাবলিকের মতো চ্যানেলকে বলবো, দলীয় রাজনীতির বাইরেও রাজনীতি হয়, এই পরিসরগুলোকে একটু চর্চা করুন। রিপাবলিকের মতো টিভি চ্যানেলকে আপনি যা বলছেন আজকে, তার জন্য অনেক ধন্যবাদ। আপনি অনেক কিছু সত্যি বলছেন, আবার অনেক কিছু বলতেও পারছেন না, হয়তো এখনো হয়তো টান আছে কোথাও একটা। অরূপবাবু, আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করছি, আজকের শেষ প্রশ্ন। তৃণমূল চালিত পুরসভাগুলো ভেঙে পড়ছে তো, ভেতর থেকে তো দেখতে পাচ্ছেন, কেমন ফিল হচ্ছে? নাকি ভালোই লাগছে, এবার অন্য কোনো পথ খুঁজছেন? আপনি কোন বাইনারি নন বাইনারির কথা বলছেন জানি না অরূপবাবু, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বহু লোকের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। আপনিও তার মধ্যে আছেন কিনা সেটা একটা বিষয়। না, এক তৃণমূল পরিচালিত পুরসভা, দেখুন গতদিন বোর্ড মিটিং তো হয়নি,
বোর্ড মিটিং না হয় পুরসভার ডেইলি ফাংশনিংও কিন্তু আটকে থাকছে। কারণ বোর্ড মিটিংয়ে যে রেজলিউশন, এজেন্ডা আইটেম এগুলো থাকে, সেগুলো যদি এক্সিকিউশন না হয় তাহলে পুরসভার দৈনন্দিন কার্যকলাপে কিন্তু একটা প্রভাব পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে পুরসভার যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা বলেন, মানে এক্সিকিউশনের জায়গা, সেটা একটু হ্যাম্পার হচ্ছে। কারণ পুরসভার এজেন্ডা পাস না হলে পরে পুরসভার দৈনন্দিন কাজকর্ম, শহরবাসীর সিভিক পরিষেবা, সেটা একটা ব্যাঘাত ঘটতে পারে। নতুন সরকার তারা নিশ্চিতভাবে, নতুন সরকার কিভাবে এইটাকে দেখবেন, কারণ কলকাতার মানুষের পুরো পরিষেবা ব্যাঘাত ঘটুক সেটা নিশ্চিতভাবে নতুন সরকারও চাইবেন না। অনেক ধন্যবাদ অরূপ বাবু। শেষ সেন্টেন্সে আপনি বললেন নতুন সরকার নিশ্চিতভাবে দেখবে যে পুরো পরিষেবাটা যেন সঠিক থাকে। এক প্রকার অরূপ বাবু আপনি মেনেই নিলেন যে পুরসভাটা হয়তো নতুন সরকারের কাছেই যাচ্ছে। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।